আয়াত বাসায় গিয়ে অনেক কান্না করে সারা রাত নামাজ পড়ে নীলাদ্রের জন্য সুস্থতা কামনা করে। সকালে আয়াত মোবাইল ধরে দেখে রাতে কাব্য চৌধুরী আইডি থেকে মেসেজ। আমি তোমাকে মগ্ন হতে পাগল, তুমি অন্যতে মগ্ন হতে ব্যস্ত। আরও একটি মেসেজ। তুমি আমার মানে আমার না হলে অন্য কারণ না, হতেও দিব না আমি অন্য কারণ। আপনি কে? হ্যাঁ, আয়াত মনে মনে ভাবে যে নীলাদ্রের কিছু এই লোক করেনি তো। আয়াত কলেজে যায়। ওখান থেকে নীলাদ্রের বাসায় নীলাদ্রকে দেখতে যাবে। নাস্তা শেষ করে কলেজে চলে আসে। করিডোর দিয়ে যাওয়ার সময় আয়াতকে পেছন থেকে আনহাব ডাকে। আয়াত, কেমন আছো? ভালো স্যার, চিত্রগুলো এঁকেছি। থ্যাঙ্কস। আয়াত ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে নীলাদ্রের বাসায় যায়। আন্টি কেমন আছেন? ভালো মা, তোমরা কেমন আছো সবাই? আরে তোমরা আসো। কেমন আছো ভাইয়া? ভালো, চলো নীলাদ্রের রুমে। সবাই নিলয়ের পেছন পেছন নীলাদ্রের রুমে যেতে থাকে। আয়াতের বুক ধুকপুক করছে, যেন এখনই হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। রুমে গিয়ে নীলাদ্রকে দেখে আয়াতের চোখে পানি চলে আসে। নীলাদ্রের মুখটা শুকিয়ে গেছে। কেমন আছো ভাইয়া? এখন কেমন লাগছে? ভালো। নীলাদ্র আয়াতকে দেখে অবাক হয়, কারণ আয়াতের চোখের নিচে কালো দাগ পড়া মুখটা শুকিয়ে গেছে। সাদা মুখটা কেমন কালো হয়ে গেছে। সারা রাত ঘুমায় নাই বোঝাই যায়। শিশিরের কথায় নীলাদ্রের ধ্যান ভেঙে যায়। তুই ওই জায়গায় কি করে গেলি? আর কে ছিল ওই লোকটা? তুই মুখটা দেখছস? দেখিনি। কেন নিয়ে গিয়েছে বলে নাই? ফ্ল্যাশব্যাক। নীলাদ্র বাসা থেকে বের হওয়ার পর ওর মাথায় পেছন থেকে আঘাত করে। নীলাদ্রের যখন জ্ঞান ফেরে, দেখে ও একটা অন্ধকার রুমে। ওকে কেউ মেরে চেয়ারের সাথে হাত পা বাঁধা। আমাকে কেন তুলে এনেছিস? কে তুই? সাহস থাকলে আমার সামনে আয়। তখনই রুমে একটা কোট পরা লোক কালো সানগ্লাস ও মাস্ক পরে নীলাদ্রের সামনে আসে। সাহসের কি দেখছস তুই? হ্যাঁ, সাহস না থাকলে কি তোকে এখানে নিয়ে আসি? যে পিছে থেকে আঘাত করে তার আবার সাহস? নীলাদ্রকে হকি স্টিক দিয়ে মেরে পা দিয়ে লাথি মারে। নীলাদ্র নিচে পড়ে যায়। তোকে আমার সাহস নিয়ে ভাবতে হবে না। তুই সাহস হয় কি করে আমার জিনিসের নজর দাস? তুই যে বেঁচে আছোস এটাই তো তোর ভাগ্য। বলেই নীলাদ্রকে মারতে থাকে উড়াধুরা। নীলাদ্রের নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। লোকটা নীলাদ্রকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। নীলাদ্রের মুখে পানি ঢেলে দিতেই নীলাদ্রের জ্ঞান ফেরে। সাহস থাকলে তুই আমার হাত পা খুলে দে। তাই বুঝি? এই কে আছোস? ওর হাত পা খোল। নীলাদ্রের হাত খুলে দিলে নীলাদ্র ওই লোকটাকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। লোকটার মুখ দেখতে চায়, তার আগেই নীলাদ্রকে ধাক্কা দিয়ে উঠে নীলাদ্রকে ঘুষি মারে। নীলাদ্র মারতে যাবে, তখনই ওই লোকটা নীলাদ্রকে হকি স্টিক দিয়ে মারে। নীলাদ্র জ্ঞান হারিয়ে ফেলে। বর্তমান। আমার এরপর আর কিচ্ছু মনে নেই। তবে কি এটা সিয়ামের কাজ? না, সিয়াম হলে আমি ওকে চিনতাম। এটা অন্য কেউ, এটা অন্য কাহিনী। তুই এত শিওর কিভাবে? ওই লোকের চোখে আমি একরাশ রাগ দেখেছি, যেন আমি তার কলিজা নিয়েছি। বারবার এক কথা বলছিল যে আমার কলিজায় হাত দিলে কি করে। ও, তোর কাউকে সন্দেহ হয়? আছে, শিওর হতে হবে। কে বল, আমরা খোঁজ নেই। না, আমি দেখছি। সে এত কাঁচা খেলো না, আমি দেখে নেব। এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না। এইসব বাদ দিয়ে লাঞ্চ করতে যাও। না আন্টি, বাসায় যেতে হবে। তোমার জন্য আমি আমার ছেলেকে পাইছি, তাই খেয়ে যেতে হবে ব্যাস। সবাই নিচে গিয়ে লাঞ্চ করে বাসায় চলে আসে। আয়াতের মনে হচ্ছে ওই কাব্য চৌধুরী লোকটা ওই কিছু করেছে। মেসেজগুলো থেকে তো এটাই বোঝা যায়। আয়াত ভাবে কাল কলেজ থেকে ফেরার সময় নীলাদ্রের বাসায় গিয়ে নীলাদ্রকে বলবে এই মেসেজের কথা। যদি এই লোক হয়ে থাকে। সকালে আয়াত কলেজে গিয়ে অবাক। ও রাগ হয় প্রচণ্ড, কারণ নীলাদ্র কলেজে আসছে, হেসে কথা বলছে। প্রথমে খুশি হলেও নীলাদ্র যেই মানুষটার সাথে কথা বলছে তাকে দেখে প্রচুর রাগ হয়। নীলাদ্রের থেকে চোখ সরিয়ে ক্লাসে চলে যায়। আনহাফ এসে ক্লাস শুরু করে। আয়াতের আনহাফকে দেখে কেমন ভিন্ন মনে হচ্ছে, কারণ আনহাফ আয়াতের দিকে কেমন করে তাকিয়ে পড়াচ্ছে। চোখ সরানোর নাম নেই। আনহাফের ক্লাস শেষ হওয়ায় আয়াত স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু আর হলো না। আনহাফ আবার ক্লাসে ঢুকে আয়াতকে তার কেবিনে আসতে বলে। আয়াতের রাগ উঠে যায়, তারপরও স্যার বলে কিছু বলে নাই, চুপচাপ আনহাফের ক্যাবিনে যায়। আয়াত আনহাফকে মনে মনে বকা দিতে দিতে আনহাফের ক্যাবিনে ঢুকল। স্যার, আমাকে কেন ডেকেছেন? বসো, তুমি বলছি। জি। আয়াত চেয়ার টেনে বসল। আনহাফ চেয়ার থেকে উঠে আয়াতের পাশের চেয়ারে বসে আয়াতের দিকে তাকালো। আয়াত আনহাফের কর্মকাণ্ডে অবাক, এ যেন অন্য আনহাফকে দেখছে। আয়াত বোঝার চেষ্টা করছে আনহাফ কি করতে চাইছে, বাট বুঝতে পারছে না।
আয়াত, আমি তোমাকে বলবো তা, কিন্তু তুমি খারাপ মনে করো না। আসলে এখানে আমার কোনো কিছু করার নেই। সমস্যা নেই স্যার, আপনি বলেন, আমি কিছু মনে করব না। আনহাব চেয়ার থেকে উঠে মাটিতে বসে হাতে ফুল নিয়ে, তুমি সেই যাকে দেখলে আমার মুখে হাসি চলে আসে। তুমি সেই যাকে আমি মনের গহীনে এঁকেছি। তুমি কি হবে আমার মনের রাজ্যের রানী? তুমি কি হবে জান্নাতের সঙ্গী? ভালোবাসবে আমায়? আয়াত আনহাফের কথা শুনে আসমান থেকে পড়ল মনে হয়। আয়াত ভাবতে পারেনি যে এমন কিছু হবে ওর সাথে। বুঝতেও পারছে না যে কবে হলো আনহাফের মনে সব। আনহাফের কথায় আয়াতের হুঁশ ফিরল। বলো না ভালোবাসো আমায়, বলো না তুমি শুধু আমার। আমতা আমতা করে বলল, স্যার আপনি উঠে বসুন। না, আগে বলো ভালোবাসো আমায়। আমি আপনাকে ভালোবাসি না। কি? কেন? আমার কোন দিক দিয়ে খারাপ? ভালোবাসা মন থেকে আসে, যা আমার আপনার প্রতি আসে না। কার জন্য আসে তোমার? হ্যাঁ, যে আমাকে পাওয়ার জন্য সব মেয়ে পাগল, সেই আমাকে তোমার ভালো লাগে না? আমার কি নেই? টাকা পয়সা সৌন্দর্য, এক মন ভালোবাসা সব আছে আমার। আয়াত চেয়ার থেকে উঠে, আপনার জন্য সব মেয়ে পাগল, আমাদের কলেজের মেয়েরাও পাগল, কিন্তু আমি না। ভালোবাসা সৌন্দর্য বা টাকা পয়সা দিয়ে হয় না, মন থেকে আসে। সেটা আমার আপনার প্রতি আসে না। আনহাফ রেগে আয়াতকে দেয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে, আর আমি যে তোকে ভালোবাসি তার কোনো দাম নেই। হ্যাঁ, তুই চাস বা না চাস, তুই শুধু আমার। দরকার পড়লে জোর করে তোকে নিজের কাছে রাখবো। আয়াত আনহাফকে নিজের থেকে দূরে সরাতে চাইছে, বাট পারছে না। আয়াত আনহাফকে ধাক্কা দিতে দিতে বলল, জোর করে ভালোবাসা হয় না, দেহ আটকানো যায় কিন্তু মন যায় না। আর আপনি নিজেও আমাকে জোর করে রেখে সুখী হবেন না। ছাড়ুন আমায়। আনহাফ আয়াতকে আরো জোরে চেপে ধরে হাসতে হাসতে বলে, তোমায় আমার কথা ভাবতে হবে না। আর তোমার আমার জন্য আমার একার ভালোবাসাই যথেষ্ট। তোমার আমাকে ভালোবাসতে হবে না। তুমি আমার শুধু, তা তুমি চাও বা না চাও। যাও ক্লাসে। বলেই আয়াতকে ধাক্কা দেয়। আয়াত আনহাফের কাছ থেকে ছাড়া পেয়ে দৌড়ে আনহাফের রুম থেকে বেরিয়ে যায়। নিচে যাওয়ার সময় আয়াত নীলাদ্রের সাথে ধাক্কা খায়। নীলাদ্র ক্লাসে যাওয়ার সময় আয়াতকে কান্না করতে করতে দৌড়ে যেতে দেখে। কি হয়েছে তোমার? হ্যাঁ, কাঁদছো কেন? বলেই আয়াতকে একটা খালি রুমে নিয়ে বেঞ্চে বসিয়ে নীলাদ্র আয়াতের সামনে হাঁটু ভেঙে বসে। কি হয়েছে তোমার? বলো, তুমি কাঁদছো কেন? কিছু না, আমি ক্লাসে যাব। আয়াত, কি হয়েছে? না বললে যেতে দিব না। আয়াত কথা বলে কান্না করতে থাকে। আহনাফ স্যার কি কিছু বলেছে? কি হলো বলো। আপনি কি করে জানেন? কি বলেছে সেটা বলো। আসলে স্যার আমায় পছন্দ করেন। আয়াত যা যা হয়েছে সব নীলাদ্রকে বলে। নীলাদ্র এসব শোনার পর চোখ লাল হয়ে যায়, প্রচুর রেগে যায়। নীলাদ্র উঠে রুম থেকে যাবে। আপনি কোথায় যান? আহনাফকে বলতে যে মেয়েদের সাথে কি ব্যবহার করতে হয়। আয়াত নীলাদ্রর সামনে দাঁড়িয়ে বলে, প্লিজ না, কিছু বলবেন না, আমি বিষয়টা না বাড়াতে চাই না। আহনাফ এত কিছু করার পরও চুপ থাকবে যদি ও যা বলেছে তা করে। এখন না, আবার করলে বলবো, আর কিছু করতে পারবে না। নীলাদ্র আর কিছু না বলে আয়াতকে টিস্যু দিয়ে বলে, চোখ মুছে ক্লাসে যাও। আয়াত ক্লাসে চলে যায়। নীলাদ্র তো নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, তাই লাইব্রেরি রুমে চলে যায়। আয়াত ক্লাস শেষ করে বাসায় চলে যায়। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কলের রিংটোনে আয়াতের ঘুম ভেঙে গেল। আয়াত মোবাইল হাতে নিয়ে দেখল আননোন নাম্বার, তাই কল ধরল না, বাট বারবার কল আসায় কল রিসিভ করে। আসসালামু আলাইকুম। জি, কে? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। কি করো জান? স্যার আপনি? স্যার না, বলো জান। সরি, আপনি কেন কল করছেন? আমি না করলে কে করবে জান? আমি আপনাকে পছন্দ করি না। আপনি কেন আমার বিরক্ত করছেন? তোর কি কথা কান দিয়ে যায় না? তুই আমারে পছন্দ করস বা না করস, তুই শুধু আমার। আপনার ইচ্ছায় সবকিছু হবে না, আমি যা বলবো তাই হবে। আর আপনি ভালোবাসার মানে জানেন না। ভালোবাসা হলো দুজন দুজনের জন্য ফিলিংস থাকা, যেটা আমার আপনার জন্য নেই। তোর ইচ্ছের কথা কে জানতে চায়? তুই চাস বা না চাস, তুই শুধু আমার। এটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে। জোর করে সবকিছু পাওয়া যায় না। বলে আয়াত কল কেটে দেয়। আয়াত ভাবছে কি হচ্ছে ওর জীবনে। আনহাব বারবার কল করছে, তাই মোবাইল বন্ধ করে নিচে যায়। রুবিনা বেগমের সাথে আড্ডা দিয়ে নাস্তা করে। সন্ধ্যায় রুমে গিয়ে আয়াত পড়তে বসে। পড়া শেষ করে মোবাইল অন করতেই দেখে 20-30টার মতো কল আনহাব করেছে। আবার কল আসায় আয়াত বিরক্ত হয়ে কল রিসিভ করে। কি সমস্যা আপনার? বারবার কেন কল দিয়ে বিরক্ত করছেন? হ্যাঁ, এমন করলে আমি বাধ্য হব আইনগত ব্যবস্থা নিতে। আমি আবার কোন সময় বিরক্ত করলাম? সরি, আপনি কে?
আমি নীলাদ্র। তোমাকে কি আহনাফ কল দিয়ে বিরক্ত করছে? সরি, আপনি কেন কল করছেন? তুমি আগে বলো, আহনাফ কি কল দিয়েছে? আপনি জেনে কি করবেন? তাছাড়া আমি কেন আপনাকে বলবো? বলতে বলেছি, বলো। আয়াত সবকিছু নীলাদ্রকে বলে। নীলাদ্র তো শুনে ওর মাথায় রক্ত চেপে যায়। এখন যদি ও আনহাফকে পায় তাহলে ওকে মেরে ফেলবে। ও, ডিনার করে ঘুমাও। আয়াত নীলাদ্রের কথা শুনে অবাক হয়ে যায়। অসভ্য পোলা, কিছু বললি না যে আমি দেখছি বিষয়টা? তা না বলে বলল ও এর 14 গোষ্ঠী মারি। পাষাণ পোলা, সান্ত্বনাও দিল না। আয়াত নীলাদ্রকে বকতে বকতে নিচে যায়। ডিনার করে আব্বু আম্মুর সাথে আড্ডা দিয়ে ঘুমাতে চলে যায়। অন্যদিকে নীলাদ্র অভিকে কল দেয়। শোন, তুই আহনাফের ওপর নজর রাখ, আর ওর ব্যাপারে সব খবর আমায় দিবি। কি রে, কার সাথে কথা বলছিস? নীলাদ্র পিছনে ঘুরে নিলয়কে দেখে হাসি দিয়ে বলল, এই তো অভির সাথে কথা বলি, বসো তুমি। ও, তা তোকে আবার কিছু বলার ছিল। বলো। তুই কি আয়াতকে পছন্দ করিস? না, কি আবুল তাবুল প্রশ্ন করো। আমি জানি তুই পছন্দ করস আয়াত, কিন্তু তোকে পছন্দ করে। আয়াত কি নিজের মুখে তোমায় বলেছে? না, বাট ওর ওই দিনে ব্যবহারে বুঝলাম। মানবতার জন্য করছে। আমার জায়গায় অন্য কেউ থাকলে ও এটাই করতো। আয়াতের চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। ও, তুইও ভালোবাসিস আমি জানি, শুধু বলবো ভালোবাসলে বলে দে, পরে না হয় দেরি হয়ে যাবে। আচ্ছা, আমি যাই। বলে নিলয় চলে যায়। নীলাদ্র ভাবতে থাকে নিলয়ের বলা কথাগুলো। নীলাদ্র ভাবল আনহাফের কাহিনী শেষ করে আয়াতকে প্রপোজ করবে। নীলাদ্র আয়াতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। নীলাদ্র ও আয়াত কলেজের ক্যান্টিনে দুজনে মুখোমুখি বসে আছে। আয়াত কান্না করছে অনবরত, আর নীলাদ্র চোখ মুখ শক্ত করে বসে আছে। ফ্ল্যাশব্যাক। আয়াত সকালে যখন কলেজে আসে প্রথমেই নীলাদ্রের সাথে দেখা হয়। আয়াত নীলাদ্রের সাথে কথা বলে ক্লাসে যাওয়ার সময় কেউ আয়াতকে টেনে ফাঁকা ক্লাসে নিয়ে যায়। কি করছেন আপনি? ছাড়ুন আমায়। তোর ছেলেদের সাথে এত কিসের ডলাডলি? হ্যাঁ, ফালতু কথা বলবেন না। আপনি আমায় টাচ করছেন কেন? আমি ছুঁয়ে দিলে তো সমস্যা, নীলাদ্র ছুলে ভালো লাগে? ছি, কতটা নিচু মনের মানুষ। আমি নিচ, তাই দেখ নিচু মানুষ কি করতে পারে। বলেই আয়াতের হিজাবে টান দেয়। আয়াত আনহাফকে জোরে ধাক্কা দেয়। আনহাফ আয়াতের থেকে দূরে সরে যায়। আনহাফ আবার আসতে নিলেই, আপনি একটা খারাপ মানুষ, ক্যারেক্টারলেস মানুষ। তো সাহস হয় কি করে আমাকে থাপ্পড় মারুস? বলেই আনহাফ আয়াতকে দুটো থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। যাওয়ার সময় বলে, তুই এর জন্য ভয়ানক শাস্তি পাবি। বলেই হন হন করে চলে যায়। আয়াতের মাথা কেটে যাওয়ায় ও ওখানেই বসে কান্না করতে থাকে। নীলাদ্র আয়াতের ক্লাসে যাওয়ার সময় কান্নার শব্দ পেয়ে রুমে ঢুকে দেখে আয়াতের মাথা থেকে রক্ত পড়ছে। নীলাদ্র আয়াতের কাছে দৌড়ে গিয়ে বসে ভালো মতো খেয়াল করে দেখে আয়াতের 2 গালে হাতের ছাপ বসানো। এসব দেখে ওর চোখ লাল হয়ে যায়। তারপর ও আয়াতকে ধরে ক্যান্টিনে নিয়ে যায়। ওর মাথা ব্যান্ডেজ করে গালে বরফ দিতে থাকে যাতে ছাপ না থাকে। কিরে আয়াত, তোর কি হয়েছে? কি রে, তোকে কে মেরেছে? ভাইয়া, কি হয়েছে বলুন। ওরা 3 জন আয়াতকে খুঁজতে খুঁজতে ক্যান্টিনে আসে। এসে আয়াতকে এই অবস্থা দেখে ওরা অবাক হয়। আয়াত নিজেই সব খুলে বলে। 2 দিনে হয়েছে এসব শুনে সবাই রেগে যায়। কি, ওই লোকটার সাহস কি করে হয় তোর সাথে এমন করার? ওই বেটা আমাদের হাতে মরার জন্য এমন করছে। তার সাহস কি করে হয় তোর গায়ে টাচ করা? নীলাদ্র চুপ করে আছে, বাট ওর চোখ মুখ লাল হয়ে আছে। মনে হচ্ছে ভস্ম করে দিবে সবকিছু। নীলাদ্র আয়াতদের ছুটি নিয়ে বাসায় পাঠায়। বাসায় গিয়ে কল দিও, তোমরা ওকে বাসায় দিয়ে এসো। ওকে। শুভরা আয়াতকে বাসায় দিয়ে চলে যায়। বাসার কলিং বেল চাপতেই রুবিনা বেগম এসে দরজা খুলল। কি রে, তুই আজকে এত তাড়াতাড়ি কেন? আয়াত বাসায় ঢুকতে ঢুকতে বলল, আমাদের ক্লাস শেষ তাই। রুবিনা বেগম আয়াতের সামনে দাঁড়িয়ে আয়াতের কপালে হাত দিয়ে বলল, কি রে, তোর কপালে কাটলো কিভাবে? আয়াত আমতা আমতা করে বলল, পড়ে গিয়ে কেটে গেছে। তুই কি ছোট বাচ্চা যে পড়ে গিয়ে ব্যথা পাইছস? আজব, ছোট বাচ্চা ছাড়া কি কেউ পড়ে না নাকি? রাস্তায় লাফালাফি করলে তো পড়বি। এই দেখে শুনে চলবি না, আবার আমার সাথে চ্যাটাং চ্যাটাং কথা বলস। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। উফ মা, চিল্লায়ও না তো, যাচ্ছি। আয়াত রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুবিনা বেগমের সাথে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে নীলাদ্র আয়াতকে বাসায় পাঠিয়ে আনহাফের ক্যাবিনে গেল। কি সমস্যা আপনার? হ্যাঁ, আয়াত তো বলেছে আপনাকে, তবে কেন বিরক্ত করছেন? জাস্ট শাট আপ। টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? গেট আউট। ও রিয়েলি? একজন টিচার হয়ে ছাত্রীকে কিভাবে বিরক্ত করেন? আমি কি করব না করব তোকে বলবো?
আমাকে না, বাট এই কলেজের ভিপি কে বলতে বাধ্য। বলে আনহাফের থেকে কলার ছাড়িয়ে নিল। নীলাদ্র আবার বলল, আমি চাইলে কিন্তু কলেজ থেকে বের করে দিতে পারবো, সো বি কেয়ারফুল। আর হ্যাঁ, আয়াত থেকে দূরে থাকবেন, না হলে ভালো হবে না। বলে নীলাদ্র চলে যেতে নিতেই আনহাফ বলল, তুই আমাকে কি করবি? হ্যাঁ, যে কিনা কয়েকদিন আগে মার খেয়েছে, আয়াতে বাঁচিয়েছে, সেই তুই আমাকে মারবি? আমাকে আঘাত সহজ, বাট আয়াতকে আঘাত করে মারা যাবে। বলে নীলাদ্র ক্যাবিন থেকে বের হয়ে গেল। নীলাদ্র চলে যেতেই আনহাফ রুমের সবকিছু ভাঙচুর করতে করতে, তুই মরবি, তোকে ওই দিন ওই মেরে ফেলা উচিত। তুই আমার জিনিসে হাত দিছস, তুই বাঁচবি না। আমার চাই মানে চাই, দরকার হলে ছিনিয়ে নিজের করে নিব, আর আমার না হলে কারোর হতে দেব না। সন্ধ্যায় আয়াত, রুবিনা বেগম ও আকরাম সাহেব আড্ডা দিচ্ছে। তখন কলিং বেল বেজে ওঠে। রুবিনা বেগম গিয়ে দরজা খুলতেই আনহাফ ও তার বাবা মা রুমে ঢুকে মুক্তাদির সাহেব আকরাম সাহেবকে বলল, কেমন আছেন আকরাম সাহেব? আরে আপনি বসেন, আমি ভালো আছি। আপনি? ভালোই আছি। এটা কি আপনার ছেলে আনহাব? হ্যাঁ, তা আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে। কি চাইবেন আপনি বলেন। এদিকে আয়াত আনহাফকে তাদের বাসায় ঢুকতে দেখে অবাক হয়ে গেল। আয়াত বুঝে গেছে আনহাফকে তার পরিবার নিয়ে আসছে। রুবিনা বেগম সবার জন্য নাস্তা নিয়ে আসেন। আয়াত এখানেই বসে আছে। আসলে আমি আয়াত মাকে চাই। আনহাব আমার কলেজের প্রফেসর, পড়া শেষ, এবার তো বিয়ে করাবো। ওর আমাদের আয়াত মাকে পছন্দ। ও এই কথা, কিন্তু এখন তো ওকে বিয়ে দিব না। আক্ত করে রাখেন। আপনি রাজি তো আকরাম সাহেব? আমি তো রাজি হলে হবে না, আমার মেয়েরও রাজি হতে হবে। আঙ্কেল, আপনার অমত না হলে আয়াতেরও অমত হবে না। আয়াত সোফা থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলল, না, আমি রাজি না, আমার আপনাকে পছন্দ না। মা, তোমাকে এখন না, পরে বিয়ে দিক, থাকুক, আংটি পরিয়ে যাব আমরা। আনহাফের মা শারমিন বেগম, আন্টি, আপনি আমার কথা কি কিছু বোঝেন নাই? আমি আপনার ছেলেকে কখনো বিয়ে করব না। বাবা বলে দাও ওনাদের। কিন্তু মা, তুমি আমার কথাটা। মা শান্ত হও। মুক্তাদির সাহেব, আমি আমার মেয়েকে বিয়ে দেব না। আনহাফ সোফা থেকে উঠে বলে, কেন, আমার কি নাই যে তুই আমাকে বিয়ে করবি না? আপনার মতো নীচ মানুষকে আমি কখনো না, অসম্ভব। আপনি আমার সাথে এত কিছু করে ভাবলেন কি করে আপনাকে আমি বিয়ে করব? আনহাফ, থামো। তুমি কেন আনহাফকে পছন্দ করো না? আনহাফ তো তোমাকে ভালোবাসে। আপনার ছেলে আর ভালোবাসা, সে তো ভালোবাসার মানেই বোঝে না। যদি বুঝতো তাহলে আমাকে ফোন দিয়ে বিরক্ত বা আমার গায়ে হাত তুলতো না। আমার না মানে না, তাহলে কেন আমায় জোর করছেন? আয়াত তোর কপালে চোট এই ছেলে দিচ্ছে। হ্যাঁ মা। চলে যান আপনারা আমার বাড়ি থেকে। আমার মেয়ের গায়ে হাত তুলে আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তো কি করব? আমার যেটা চাই সেটা চাই, ওইটা না পেলে ছিনিয়ে নিব। আর তোকে ভালো করে বলছি, ভালো লাগে না তোকে তুলে নিয়ে আমি বিয়ে করব। সোফায় লাথি মেরে চিল্লায়া বলে, আহনাফ, মুখ সামলে আমার মেয়েকে আমার সামনে ধমক দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ আঙ্কেল, আপনাকে বলছি, আপনার মেয়েকে বোঝান, না হলে আপনাদের সম্মান আর থাকবে না। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ, আমি মেয়েকে দেব না। দেখি কি করে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। গেট আউট মাই হাউস। আকরাম সাহেব, আপনি আমার। না মুক্তাদির সাহেব, আমার মেয়ের কথাই আমার কথা, আপনারা যান, আর আসবেন না কখনো। বিয়ে তো আপনার মেয়েকেই করব, দরকার পড়লে তুলে নিব, আর এই অপমানের শোধ আমি নিব। আসি। বলেই আনহাফ ও তার পরিবারের সবাই আয়াতের বাসা থেকে চলে গেল। মা, তুই আমাকে বললি না কেন এসব ব্যাপারে? বাবা, আমি তোমাদের চিন্তিত করতে চাইনি। শোনো, তুমি চিঠি করে দাও এই ছেলের নামে। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি মা, তুই কোনো টেনশন করিস না। বাবা আসি তো। আয়াতের মাথায় হাত বুলিয়ে বলেই আয়াত রুমে চলে গেল। রুমে গিয়ে শুভ, রকি, তিথি সবাইকে কনফারেন্স কলে নিয়ে সবাইকে সব খুলে বলল। কি বলিস? ওই ছেলেকে তো পিটাতে হবে। সাহস একটু বেশি ওই। আয়াত, তোকে মেসেজগুলো হয়তো এই আনাপ এই করেছে। হ্যাঁ, আমার মনে হয় নীলাদ্রকে আহনাফি মারছে। হ্যাঁ, নীলাদ্রি ভাইয়া যে কিছু লুকিয়েছে সবার থেকে বোঝা যায়। আয়াত শুভদের সাথে কথা বলে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ে। সকালে কলেজে যাওয়ার পর আয়াতরা ও কয়েকজন ক্লাসমেট
সবাই মিলে মাঠে আড্ডা দিচ্ছিল। চল আমরা ট্রুথ আর ডিয়ার খেলি। বোতল ঘোরা।